আমরা দেখলাম কিন্তু রাষ্ট্রপতির সাথে বিএনপির একটি বেশ সুসম্পর্ক, এবং বিএনপির রাজনীতির যে মূল বিষয়গুলো রাষ্ট্রপতি যথেষ্ট দ্রুততার সাথে তা রপ্ত করলেন এবং তাদের মধ্যে বেশ একটা সখ্য আমরা দেখতে পেয়েছি। কিন্তু এটা তখনও আলোচিত হয়েছে কেন বিএনপি তাকে সরিয়ে দিচ্ছে না। এটাও ঠিক যে রাষ্ট্রপতি যদিও আওয়ামী লীগের নির্বাচিত ছিলেন, তারপরও শাহাবুদ্দিন সাহেবের যে বিভিন্ন ধরনের আচরণ, বিশেষ করে সংবিধান রক্ষার জন্য এবং সাংবিধানিক যে প্রক্রিয়াগুলো হয়েছে, যেটা রাষ্ট্রপতির জন্য খুব গুরুতর হয়ে ওঠে, জরুরি হয়ে ওঠে, একটি আলংকারিক পদ হলেও রাষ্ট্রের বিভিন্ন ক্রান্তিকালে রাষ্ট্রপতি যে গুরুত্বপূর্ণ সেটা কিন্তু ২৪ গণঅভ্যুত্থানের সময় এবং পরে বোঝা গেছে। শাহাবুদ্দিন সাহেবের কাছে যা প্রত্যাশা ছিল জাতির, যে তিনি ন্যায় এবং নীতির পক্ষে কথা বলবেন, বিশেষ করে ২৪ গণঅভ্যুত্থানের সময়, সেটি একেবারেই সম্ভব হয়নি। হয়তো রাষ্ট্রীয় যে সমস্ত নীতি কৌশল আছে তার মধ্যে থেকেই তিনি তখন আওয়ামী লীগকে সমর্থন করেছেন, তারপরে তিনি বিএনপিকে সমর্থন করেছেন, এবং তারপরে যখন এটা সময় এগিয়ে গেছে এবং তখন একটা ধারণা করা হয়েছে যে যেহেতু আগামী নির্বাচনের একটি ব্যাপার আছে, তখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, তখন রাষ্ট্রপতি কে থাকে, তখন যদি সাথে সাথেই যদি শাহাবুদ্দিন সাহেবকে বিএনপি সরিয়ে দিত তাহলে কিন্তু একই সাথে দুটো নির্বাচন হতো, সংসদ নির্বাচন এবং রাষ্ট্রপতি, তখন একটা ঝামেলা হতে পারত বিএনপির পক্ষে। মূলত কি এই কারণে ৫ মাস বেশি সময় নিয়েছে? হতে পারে, আমরা তো জানি না, সেটা তো কেউ পরিষ্কার বলেনি, তবে সাধারণ সমীকরণ তো তাই বলে। এখন কিন্তু একটা নিরাপদ অবস্থানে বিএনপি পৌঁছে গেছে যে যদি আপনার নভেম্বরে, আরও তো ৯০ দিন পরে একটা বাধ্যবাধকতা আছে, ৯০ দিন পরে আমরা নতুন রাষ্ট্রপতি পাবো নভেম্বরে, ৩১ অক্টোবর পর্যন্ত যদি নতুন রাষ্ট্রপতির সময় হয়, ৩১ ফেব্রুয়ারিতে কিন্তু জাতীয় নির্বাচন হয়ে যাবে, তখন সেই নির্বাচন অনুষ্ঠিত হবে নতুন রাষ্ট্রপতিরই অধীনে। সেক্ষেত্রে বিএনপি অনেকটা সেফ সাইডে থাকবে এবং এটা বিএনপির জন্য তো ঠিকই আছে। বিএনপি তো তার এইটুকু জাতীয় নির্বাচনের কথা বলেন, স্থানীয় সরকার নির্বাচনের কথা, জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন। আচ্ছা, গত বছরের কথা বলছেন। গত বছরের তো আপনি ১২ই ফেব্রুয়ারিতে নির্বাচন হয়েছে, তাই না? তখন আগামী বছরের কথা বলছেন, আগামী বছরের নির্বাচনটাই রাষ্ট্রপতি, আগামী বছর না, আগামী টার্মে, চতুর্দশ টার্ম। আমি বলতে চাচ্ছি যে জাতীয় নির্বাচনই কিন্তু রাষ্ট্রপতি একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকবে। সেটা আপনার হয়েছে ২৬ সালের ফেব্রুয়ারির ১২ তারিখে, আগামী নির্বাচন হবে ৩০ সালের ফেব্রুয়ারি মাসের ১২ তারিখের আগে। তখন কিন্তু এই যে আমাদের শাহাবুদ্দিন সাহেব যদি রাষ্ট্রপতি থাকতেন, তখন তাকে ওই সময় বিদায় দিতে হতো, ঠিক আছে? তো এই জায়গাতে ৫ মাস সময় বেশি নিল, হয়তো এটাই হতে পারে সাধারণ হিসাব। এছাড়া অন্যান্য লন্ডন আলাপ ইত্যাদি যা যা শুনছি, আমার কাছে সেগুলো খুব বেশি যুক্তিসঙ্গত মনে হচ্ছে না, কারণ রাষ্ট্রপতিকে একটা টেলিফোন করতে হলে লন্ডনে যেতে হবে কেন? এটা তো আমি এই প্রশ্নটা নিয়ে আমি আপনার কাছে ফিরবো। জনাব মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে একটু ফিরতে চাই। এই যে যেটা বলছিলেন মাহবুব আজিজ ভাই, যে হতে পারে ৫ মাস বেশি, এ কারণেই সময় হয়তো নিতে পারে, মানে বিএনপি কি কিছুটা বিব্রত বোধ করছিল তাকে নিয়ে, এই কারণেই কি হঠাৎ করে পদত্যাগের ঘোষণা দিলেন রাষ্ট্রপতি? ধন্যবাদ সাদমান সাকিব আপনাকে, মাহবুব আজিজ ভাই এবং দর্শকদের শুভেচ্ছা। রাষ্ট্রপতি কি আসলে পদত্যাগ করেছেন না তাকে সরিয়ে দেওয়া হয়েছে, এটা একটা প্রশ্ন সকলের মধ্যে। তো কাগজে কলমে দেখছি আমরা যে উনি পদত্যাগ করেছেন, কিন্তু সবাই গেস করছেন যে ওনাকে পদত্যাগ করতে বলা হয়েছে। রাষ্ট্রপতি পদত্যাগ করতে বললে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন কেন? কারণ ওনার তো মেয়াদ আরও আছে। সুতরাং আপনার এই বিশ্লেষণের মধ্যে আপনার প্রশ্নের জবাবটা আছে, সেটা হচ্ছে যে বিএনপি আসলে ওনাকে সরিয়ে দিতে চেয়েছে, এবং তাহলে তো ৫ মাস আগেও সরিয়ে দিতে পারতেন। এই প্রশ্নটাই মাহবুব আজিজ ভাই যেটা প্রশ্নটা তুলেছেন, যে এই ৫ মাস আগে না করে এখন কেন করলেন, এখানেই প্রশ্নটা বা রহস্যটা আছে। আপনি দেখবেন বিএনপি নেতারা বলছেন যে ওনারা প্রেসিডেন্টের প্রতি মানে সন্তুষ্ট ছিলেন, কারণ আমরা দেখলাম যে প্রেসিডেন্ট নিজেও বলেছেন, শাহাবুদ্দিন চুপ্পু সাহেব নিজেও বলেছেন যে উনি একটা কঠিন পরিস্থিতির মধ্যে ছিলেন শেখ হাসিনার পতনের পরে। সেখানে ছাত্ররা যখন ওনার ওখানে ঘেরাও করেছিল এবং ওনার মাধ্যমে শপথ নিয়েছেন, আবার পরে ওনাকে সরাই দেওয়ার ব্যাপারে যখন আমরা সবাই একমত হলাম, তখন আমরা দেখলাম যে বিএনপি এটা আপত্তি করেছে। বিএনপি আপত্তি করার জন্য তারা দুটো বিষয়কে সামনে এনেছে। একটা হচ্ছে, কেন ওনারা অধীনে শপথ নিলেন আপনারা, নিয়ে কেন এখন আবার ওনাকে সরাই দিতে বলছেন, আপনারাই তো ওনাকে বৈধতা দিয়েছেন, এরকম একটা ব্লেম বিএনপি করেছে।
দ্বিতীয় করছে মানে এটা কি ব্লেম, এটা কি আসলে মানে প্রশ্ন তোলার জায়গা নয় যে আপনারা তো একসময় তাদের মানে এই রাষ্ট্রপতির অধীনেই তো শপথ নিয়েছিলেন, আবার তাকে এখন গ্রেফতারের দাবি জানাচ্ছেন, অভিশংসনের দাবিও করেছিলেন এর আগে। একটা জিনিস হচ্ছে ইমিডিয়েট যখন আপনার রাষ্ট্রের যখন একটা সবাই চলে যায় তখন যারা থাকে আপনি তো তাকে সরাতে পারছেন না, তার অধীনে কাজ করতে হচ্ছে। যেমন ধরেন রাষ্ট্রের একটা সেট তো আছে, ঠিক আছে, সেট একটা অংশ ধরেন গণরোষের মুখে পালিয়ে গেছে, তারপরে যারা আছে রয়ে গেছে আপনাকে তো বাধ্য হয়ে তাদের অধীনে কাজ করতে হচ্ছে। যেমন এখন দেখবেন আপনি বিভিন্ন জায়গায় পুলিশ অফিসারদেরকে এখন সরিয়ে দেওয়া হচ্ছে, সচিবকে এখন সরিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এখানেও তো একটা প্রশ্ন আসবে যে সচিবের আন্ডারে এতদিন কাজ করছেন, এখন সরাই দিচ্ছেন কেন? বিচারপতির অধীনে এতদিন বিচার চালালেন, এখন ওনাকে সরিয়ে দিচ্ছেন কেন? এই প্রশ্নগুলো সবার ক্ষেত্রেই প্রযোজ্য, সব ক্ষেত্রেই প্রযোজ্য। কথা হচ্ছে প্রশ্ন তুললে তোলাই যায়। রাষ্ট্রপতি যেহেতু সাংবিধানিক পদ, উনি যেহেতু পালিয়ে যান নাই, প্রধানমন্ত্রীকে তো কেউ সরিয়ে দেন, উনি তো নিজে থেকে চলে গেছেন। রাষ্ট্রপতি যেহেতু রয়ে গেছেন, এটা সত্য যে রাষ্ট্রপতিকেও তখন সরে গেলে ভালো হতো, নতুন করে রাষ্ট্র ভাবত কি, ওই যে 106-এ তো নানা ধরনের পন্থায় গ্রহণ করা যায়। তো তখন ওনারা বলছেন যে এটা সাংবিধানিক শূন্যতায় তৈরি হবে, এই জন্য রাষ্ট্রপতি রয়ে গেছেন বা রাষ্ট্রপতিকে রেখে দেওয়া হয়েছে। এখন শপথ নেওয়ার কারণে বিষয়টা যদি এমন হয়ে যায় যে শপথ যেহেতু নিলাম এখন ওনাকে মানতেই হবে, এটা একটা যুক্তি। আরেকটা হচ্ছে আমি শপথ নিলাম বাধ্য হয়ে, যেহেতু ওনার ব্যাপারে বিতর্ক আছে, উনি যে পার্লামেন্টের মাধ্যমে নির্বাচিত হয়েছেন সেই পার্লামেন্ট অলরেডি উনি ডিজলভ করে দিয়েছেন এবং ওনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দলীয় অভিযোগ, নানা ধরনের প্রশ্ন আছে। এখন বিএনপি তখন দুইটা কজ দিয়েছে, একটা হচ্ছে যেহেতু আপনারা ওনার অধীনে শপথ নিলেন, আপনারা ওনাকে বৈধতা দিয়েছেন, এই ব্লেম করেছিল। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে এই রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন বা ওনাকে সরিয়ে দেওয়া হয় তাহলে একটা সাংবিধানিক শূন্যতা দেখা দিবে। এই দুইটা ছিল বিএনপির পক্ষ থেকে আর্গুমেন্ট। ফলে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার এখানে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারে নাই। একটা কথা যে গুঞ্জন আকারে শোনা যাচ্ছে যে রাষ্ট্রপতির একটা ফোন আলাপের কথা, যদি সেটা সত্য হয় তাহলে আমি মনে করবো এটাও কিন্তু এক ধরনের স্ক্যাম। হয়তো রাষ্ট্রপতি যখন চিকিৎসার জন্য লন্ডনে ছিলেন তখন কোনো না কোনোভাবে কেউ না কেউ ওনাকে হয়তো এই ফাঁদের মধ্যে ফেলে এখন ওইটাকে ওনাকে, তিনি তো চ্যালেঞ্জ করেছিলেন যে মানে একটা জাতীয় পত্রিকার রেফারেন্স দিয়ে তিনি বললেন যে তারা আসলে কিভাবে এইটার খবর পেল এবং কিভাবে তারা কোন যুক্তিতে এই খবর প্রকাশ করলো যে তিনি লন্ডনে যে কথা এই জিনিসটাই তো প্রশ্নবোধক, যেটা মাহবুব ভাই বললেন যে কথা বলার জন্য লন্ডন যেতে হবে কেন। আসলে তো আমার যেটা সাধারণ ধারণা হয় যে উনি তো কথা বলার কথা না, কারণ এরকম একটা ওনার বিরুদ্ধে এমনি একটা সন্দেহ, তার উপরে উনি আবার শেখ হাসিনার সাথে কথা বলবেন, এটা বিশ্বাসযোগ্য না। কিন্তু কখনো কখনো হয় কি, কাউকে না কাউকে যদি ধরেন সরকার যদি ওনাকে সরিয়ে দিতে চায়, কারণ ওনার পদটা তো সাংবিধানিক পদ, উনি যদি বলেন যে আমি সরবো না, সরকার তো ওনাকে সরানোর কোনো উপায় নাই। একটা উপায় আছে, সেটা হচ্ছে ইমপিচ করা, যেটা আপনার বিরোধী দল প্রস্তাব দিয়েছিল যে এই রাষ্ট্রপতির ব্যাপারে যেহেতু আমাদের আপত্তি আছে সুতরাং আসেন আমরা সবাই মিলে ইমপিচ করি। বিএনপি তো সেই পথে হাঁটে নাই। এখন রাষ্ট্রপতিকে এই যে পদত্যাগ করতে বলার পেছনে দেখেন আমাদের অতীতে কিন্তু বেশিরভাগ রাষ্ট্রপতিরা অসুস্থ ছিলেন। আপনি তো জানেন জিল্লুর রহমান সাহেব দীর্ঘ সময় ধরে অসুস্থ ছিলেন, উনি একেবারে মানে বেডে শোয়াই ছিলেন, তো উনি তো পদত্যাগ করেন নাই বা পদত্যাগ করার প্রয়োজন হয় না। রাষ্ট্রপতি অসুস্থ হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার থাকেন, এটা তো নিয়মই আছে। রাষ্ট্রপতি দেশের বাইরে চিকিৎসার জন্য গিয়েছেন না, তাই বলে কি কোনো কার্যক্রম বন্ধ ছিল? বন্ধ তো ছিল না, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি থাকার তো প্রভিশন আছেই। তাহলে রাষ্ট্রপতি অসুস্থ হলে পদত্যাগ করবেন, এটা কিন্তু মানে এটা কিন্তু ইউজুয়াল না, আনইউজুয়াল। তো এখন কথা হচ্ছে রাষ্ট্রপতিকে যে বিএনপি পদত্যাগ করালো সেটা কিসের ভিত্তিতে করালো? এরকম কোনো একটা গোপন ফোনালাপের ফাঁদে ফেলে নাকি কোনো নেগোসিয়েশন হয়েছে যেটা বলা হচ্ছে যে ওনাকে একটা সেফ এক্সিট দেওয়া হবে, ওনাকে এক ধরনের সিকিউরিটি এশিওর করা হবে, ওনার বিরুদ্ধে কোনো মামলা করা হবে না, এই ধরনের কোনো কিছু কিনা? এখানে আরেকটা জিনিস সাদমান আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে রাষ্ট্রপতি যেহেতু একটা ইতিহাসের অংশের দায়িত্ব পালন করেছেন, ওনার কাছে কিন্তু অনেকগুলো কথা আছে। যে একটা কথা উনি বলে, ওই যে মানব জমিনের সম্পাদককে উনি যেটা বলেছেন যে শেখ হাসিনার পদত্যাগপত্র আমি পাই নাই, এই যে একটা কথা বলেছেন না, এটার প্রেক্ষিতে কিন্তু অনেকটা স্পার্ক করেছিল এবং ছাত্ররা আবার ঘেরাও টেরাও করে ওনার পদত্যাগটা চেয়েছিলেন। প্রশ্ন হচ্ছে বিএনপি এই জটিলতাটার মধ্যে নিজেই ঢুকেছে। বিএনপি যদি তখন সবার সাথে একমত হয়ে যেত রাষ্ট্রপতি অপসারণের ব্যাপারে, আজকে বিএনপিকে এতগুলো কথা শুনতে হতো না। এখন ধরেন রাষ্ট্রপতি বলেছে বিএনপি আমার প্রতি খুব সাপোর্টিভ ছিল, আবার বিএনপি বলেছে আমরা ওনার কাছ থেকে সবসময় ভালো সাপোর্ট পেয়েছি, তার মানে এখানে ওনাদের সাথে রাষ্ট্রপতির একটা সংযোগ তৈরি হয়েছে। রহস্যজনক আরেকটা কথা আছে, সেটা হলো দেখেন আওয়ামী লীগ বা শেখ হাসিনা এত মানুষের বিরুদ্ধে গালাগালি করছে, এত মানুষের বিরুদ্ধে নানা ধরনের হিংসাত্মক কথা বলছে, কিন্তু রাষ্ট্রপতির ব্যাপারে কিছু বলে না এখন পর্যন্ত সেভাবে। যে এই রাষ্ট্রপতি যিনি জয় বাংলা, যিনি আওয়ামী লীগের এত কঠিন সাপোর্টের লোক ছিলেন,
যিনি বলা হয়ে থাকে যে প্রধানমন্ত্রীকে কদমবুচি করতে গিয়েছিলেন, সেই লোকটা আবার পার্লামেন্টে দাঁড়িয়ে যখন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে, খুনি বলে, শেখ হাসিনার রেজিমকে লুটপাটকারী রেজিম বলে, এবং জুলাইকে যিনি ধারণ করেন এই মানে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দেন, সেই লোকটার ব্যাপারে আওয়ামী লীগ কেমন যেন নিশ্চুপ, কোনো সমালোচনা নাই। তো এই জন্য বলছি যে এই টোটাল জায়গাটা কিন্তু বিএনপিকে অনেকদিন ধরে বহন করতে হবে, কারণ বিএনপি এই জটিলতার মধ্যে ঢুকেছে। ফিরবো আপনার কাছে জনাব মাহবুব আজিজ, আমি আপনার কাছে একটু ফিরতে চাই। এই যে গুঞ্জনটা উঠেছিল, আপনি যেটা বলছিলেন যে লন্ডনে যে আসলে তাকে কেন কথা বলতে হবে, তাহলে এই গুঞ্জন আসলে কেন উঠলো, কি কথা আসলে তাহার সাথে? জি, দেখুন, আমি মঞ্জু ভাই যে আলাপ করলেন তার সম্পর্কে একটু বলি সেটা নিয়ে, তাহলে এই বিষয়টাও চলে আসবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু রাষ্ট্রপতিকে কেন করলো না? এই তো একটা অভিযোগ। রাষ্ট্রপতিকে যদি তখন অপসারণ করতো তাহলে এখন আর বিএনপিকে এই রকম পরিস্থিতিতে সমালোচিত হতে হতো না। বিষয়টা এত সরল নয়। তখন যে পরিস্থিতি, 5ই আগস্টের পর যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি হলো, যেভাবে একটা দেশ অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল, এর মধ্যে যদি রাষ্ট্রপতিকেও অপসারণ করতে হতো, নতুন সরকার এসে অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে দেশের আসলে কোনো শৃঙ্খলাই থাকতো না। কারণ একটা ভুইফোর গোষ্ঠী রাজনীতিটাতে নিজেদেরকে বড় করে তুলবার একটা আগ্রাসী চেষ্টা ছিল, যাদের পায়ের তলায় কোনো মাটিই ছিল না। হঠাৎ করে সেই উগ্রবাদী গোষ্ঠীটা মাথাচাড়া দিয়ে উঠলো, যেটাই আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও বলেছেন তার এক বক্তব্যে কয়েকদিন আগে, যে সেই সরকারের উপরে প্রায় 60% গুপ্তের প্রভাব ছিল। এই গুপ্ত কারা? এই যে গুপ্তদের যে প্রভাব, সেই গুপ্তরাই কিন্তু দেশটাকে একটা অস্থিতিশীলতার দিকে আরও নিয়ে যেত, এবং সেখানে অবশ্যই এই নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আরও দেরি হতো। এবং সেই ক্ষেত্রে বিএনপি তখন ঠিক কাজটিই করেছে। তখন রাষ্ট্রপতিকে অবশ্যই তারা সমর্থন দিয়ে রেখেছে, এবং যখন প্রয়োজন হয়েছে, এখন ঠিকই আছে যে এখন তো আর দরকার নাই, আগামী নির্বাচনে এই রাষ্ট্রপতির অধীনে করবার প্রয়োজন কি, তারা সরিয়ে দিয়েছে। মুজিবুর রহমান মঞ্জু, আমি আপনার কাছে এই প্রশ্নটা নিয়ে যে রাজনীতি আসলে কি রাজনীতিবিদদের হাতেই আছে কিনা? না, আছেই তো। শেখ হাসিনা নিজের হাত দিয়েই তো চুপ্পু সাহেবকে প্রেসিডেন্ট বানিয়েছেন, তাই রাজনীতির বিদ্যার হাত দিয়ে তো হচ্ছে। দেখেন যে এই যে সরল নয় বিষয়টা, তাহলে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব যে বসেছিলেন প্রেসিডেন্টের পদে, দেখেন উনি কিন্তু বলছেন যে আমি কোথাও যাইতে পারতাম না, আমার প্রেস সরিয়ে নেওয়া হয়েছে। তো উনার তো নিয়ন্ত্রণ তো পুরোটাই অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ছিল, রাষ্ট্রপতির তো এখানে কোনো সে নাই। তো উনাকে রেখে দিয়ে গণতন্ত্র রক্ষা করার কি আছে আমি তো দেখলাম না। কারণ রাষ্ট্রপতির পদটাই এমন যে উনাকে চিফ এক্সিকিউটিভের হুকুমই তামিল করতে হবে। বিষয়টা তো এমন। শাহাবুদ্দিন চুপ্পু সাহেব ওখানে বসা ছিলেন ঠিক আছে, কিন্তু সব তো ইচ্ছা ওনাকে ওইভাবেই করতে হয়েছে। মানে তিনি কি ওই সময় পলিটিক্যাল টুলস হিসেবে ব্যবহার হয়েছে? হ্যাঁ, কথা হচ্ছে বিএনপি যে কাজটা করেছে, এই কাজটাই আমি যেটা বলছি, বিএনপিকে সারা জীবন এটা বহন করতে হবে। এই জন্য কারণ ধরেন আমি যদি ধরে নিই, শাহাবুদ্দিন চুপ্পু সাহেব ধরেন কালকে রিলিজ হয়ে কোথাও গিয়ে বললেন যে, উনি বলে দিলেন যে এই সরকার অবৈধ, যেটা উনি আগে একটু করে ছাপ রেখেছেন। উনি বলেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেন না, আমার কাছে কোনো পদত্যাগপত্র আসে নাই। উনি যখন এই কথাগুলো বলবেন, এই কথাগুলো সব তো বিএনপির বিরুদ্ধে যাবে। কারণ বিএনপি বলছেন যে উনার সাথে আমাদের সম্পর্ক ভালো, উনি আমাদেরকে কোঅপারেট করেছেন। এখন বিএনপি কেন কোঅপারেট করবে বলেন? সরকার তো ছিল অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় রাষ্ট্রপতির সাথে আরেকটা রাজনৈতিক দলের কোঅপারেশনের প্রশ্নটা আসবে কেন? এই যে কথাগুলো ইতিহাসে রয়ে গেছে, ছাপটা রয়ে গেছে, এই প্রশ্নের জবাব তো বিএনপিকে বহন করতে হবে। প্রশ্ন হচ্ছে, যে রাষ্ট্রপতিকে বিএনপি আপনি রেখে দিতে চেয়েছেন, সেই রাষ্ট্রপতি তো ডক্টর ইউনূসের কথার বাইরে চলার কোনো ক্ষমতা নাই তার, বা চলতে পারেনও নাই। উনি নিজেও বলতেছেন যে আমি এটা করতে পারি নাই, সেটা করতে পারি নাই। তা আপনার তো পারার কথা না। রাষ্ট্রপতি তো প্রধানমন্ত্রীর বা প্রধান এক্সিকিউটিভের মানে পরামর্শ ছাড়া কোনো কাজই করতে পারে না। তাহলে বিএনপি যে ওনাকে রেখে দিল, লাভটা তো তেমন কিছু হয় নাই। যেটা হয়েছে তাকে এখন এই রাষ্ট্রপতি নির্বাহী ক্ষমতা যার হাতে, তার নিয়ন্ত্রণে বা অধীনে থাকলেও কিন্তু তাকে তো অন্তত রাষ্ট্রপতি বিদেশে গেলেও তার সাথে দেখা করা উচিত ছিল, অথবা বিদেশে বিভিন্ন গোষ্ঠীর সাথে কি আলাপ করা হচ্ছে সেটিও তার সাথে শেয়ার করা উচিত ছিল। আমরা দেখছি যে গত 18 মাসে, মানে অন্তর্বর্তী সরকারের 18 মাসে রাষ্ট্রপতিকে সেভাবে সহযোগিতা করা হয়নি। তিনি কিন্তু এই অভিযোগ করেছেন। হ্যাঁ, অভিযোগটা তো সত্য। কেন করা হয় নাই? কারণ ওনার ইমেজ নাই, ওনার ছবি নামিয়ে ফেলা হয়েছে। উনি তো এগুলো বলেছেন যে আমি রাষ্ট্রপতি আছি, সংবিধানে এটা আছে, তারপর নামিয়ে ফেলা হয়েছে। বাস্তবতায় হচ্ছে পরিবেশ পরিস্থিতিটা সেরকম ছিল। ওনার ইমেজ যেহেতু নাই, উনি যেহেতু ফেসিবাদেরই রাষ্ট্রপতি, ফলে ওনার প্রতি সেই রেসপেক্টটা দেখানো হয় নাই।
আপনি দেখবেন যে উনার মানে কার্যক্রম অনেক সীমিত ছিল। আমি সেটাই বলছি, উনার কার্যক্রম তো বিএনপি ওনাকে রেখে দেওয়ার জন্য যে সাপোর্টটা দিয়েছে, রেখে তো ওনাকে খুব বেশি এম্পাওয়ার্ড করতে পারে নাই, উনি তো সে অবস্থায় ছিল। এখন বিএনপি ক্ষমতা আসার পরে কি করেছে দেখেন, বিএনপি ক্ষমতা আসার পরে ওনাকে দিয়ে পার্লামেন্টে বক্তৃতা দেওয়া হয়েছে, নিজেদের লিখিত বক্তব্য, যেটা রাষ্ট্রপতিকে দিতেই হয়। তো কি হয়েছে দেখেন, উনি আজকে বলছেন উনি শহীদদেরকে স্মরণ করছেন, যেটা মাহবুব ভাই বললেন। তো যখন শহীদ হয়েছে তখন কিছু বলেন নাই কেন, তখন স্মরণ করেন নাই কেন? ঠিক আছে, আপনার মনে থাকার কথা সাদমান, 14ই জুলাই, রাইট, 14ই জুলাই বা 13ই জুলাই ছাত্ররা কিন্তু রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে গিয়েছিল, এবং সেখানে স্মারকলিপি দিয়েছিল। সেদিনও তো রাষ্ট্রপতি একটা স্টেটমেন্ট দিতে পারতেন, রাষ্ট্রপতি কিছু না হয় একটা অনুরোধ তো করতে পারতেন। এই যে আপনি ইন্ডিয়ান আন্দোলনটা দেখেন, তারা শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছে, আন্দোলন থেকে পিছু উঠেছে সবাই। তো এই আন্দোলনটাকে তো এই জায়গায় সরকার সেভাবে নেয় নাই, সরকার বরং আন্দোলনটাকে দমন নিপীড়ন করে, যেটা আপনি আজকে ভারতে দেখেন, ভারতে এত এত ভার্সেটাইল মুভমেন্ট হয়েছে, কিন্তু সেই অর্থে কিন্তু ব্লাডশেড হয় নাই। তো এই ভারতের আন্দোলন যেমন তারা শুধুমাত্র শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্যই হ্যাঁ, তো আমাদের ছাত্ররা তো সেই আন্দোলনটাকে আসলে কোটার জন্য হয়েছিল। আমাদের ছাত্ররা তো শিক্ষামন্ত্রীর পদত্যাগ পর্যন্ত যায় নাই, তারা তো গিয়েছে কোটা পর্যন্ত, এবং কোটা তো সেটেল ইস্যু, আদালতের একটা রায়, ঠিক আছে। এবং আদালতের রায়টা যখন 22 তারিখে আপনি ম্যানিপুলেট করলেন, এগুলো তো সবাই বুঝতে পারতেছে। তখন তো ঢাকা ইউনিভার্সিটিতে আপনার দাবিটা তো অন্য জায়গায় চলে গেছে তখন। ওই আলোচনা আমি যেতে চাই না, সেটা আলাদা আলোচনা। সেটা হ্যাঁ, আমি যেটা বলছি দেখেন, বিএনপি সংবিধানের দোহাই দিচ্ছে তো, যে সাংবিধানিকভাবে আমরা রাষ্ট্রপতিকে মেনটেন করেছি। ওয়েল, আপনারা সাংবিধানিকভাবেই তো 15 বছর ধরে আন্দোলন করেছেন, 15 বছর আন্দোলন করে তো আপনারা সরকারকে হটাইতে পারেন নাই। 15 বছরের আপনাদের সাংবিধানিক বিধি মোতাবেক আন্দোলন করে শেখ হাসিনাকে সরাইতে পারেন নাই। কিন্তু 36 জুলাইয়ের আন্দোলনে ছাত্ররা অসাংবিধানিকভাবে হোক, অগণতান্ত্রিকভাবে হোক, যেভাবে হোক, তারা ছাত্রকে শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করেছে। ঠিক বিএনপি কিন্তু দেখেন 158 দিন লেগেছে এই রাষ্ট্রপতিকে সরাইতে। সেটাও কি আপনাকে সাংবিধানিকভাবে সরাইছেন? এখন তো আপনারা রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বলছেন, এখন বলতেছেন আমরা কিছুই জানি না, রাষ্ট্রপতি নিজের ব্যক্তিগত কারণে করেছেন। এই রাষ্ট্রপতি দেখবেন সুযোগ পেলে কোনো একদিন বলবে যে কিভাবে ওনাকে পদত্যাগ করানো হয়েছে, কিসের ভিত্তিতে, কি কারণে, কি মানে নেগোসিয়েশনের মাধ্যমে হোক, অথবা কিভাবে ওনাকে ফাঁদে ফেলে হোক ওনাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এটা একদিন আসবে। সুতরাং বিএনপির এই জায়গাটা, এই যে ইচ্ছা মতো ব্যবহার করলাম, সময় মতো করে আবার ছেড়ে দিলাম, এই রাজনীতিটা এটা কলঙ্ক আকারে থাকবে। ধন্যবাদ, আমি ফিরবো আপনার কাছে। জনাব মাহবুব আজিজ, ফিরতে চাই আপনার কাছে। এই যে অনেক অভিযোগ দিলেন রাষ্ট্রপতির, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে, তাহলে নতুন রাষ্ট্রপতি যখন নির্বাচিত হবে তখন আসলে কোন কোন বিষয়গুলো আসলে বিবেচনা করা উচিত? জি, ধন্যবাদ। মঞ্জু ভাই বললেন যে রাজনীতিবিদদের হাতে রাজনীতি ছিল বলেই তো শাহাবুদ্দিন সাহেবকে তৎকালীন প্রধানমন্ত্রী একক সিদ্ধান্তে রাষ্ট্রপতি বানিয়েছিলেন। ওই সিদ্ধান্তটি স্বৈরাচারী সিদ্ধান্ত, এবং ওইটার বিরুদ্ধেই কিন্তু গণঅভ্যুত্থান হয়েছে। এবং আপনি যখন সেই গণঅভ্যুত্থানের আগের বাস্তবতাকে স্বীকার করেন, তাহলে গণঅভ্যুত্থানকে আপনি অস্বীকার করছেন। সুযোগ মতো গণঅভ্যুত্থানকে স্বীকার করবেন আর সুযোগ মতো অস্বীকার করবেন। এই যে রাজনৈতিক এক ধরনের দ্বিচারিতা, সেই দ্বিচারিতার কারণেই আসলে বিএনপির পক্ষে সম্ভব হয়েছে, মানে যেটা তারা চেয়েছে, যে নানান রকম দ্বিচারিতা হচ্ছে, আমরা কি করব, আমরা রাষ্ট্রপতির পক্ষেই থাকি। রাষ্ট্রপতি কখনোই শেষ পর্যন্ত আর ব্যক্তি থাকে না, এটা প্রতিষ্ঠান হয়ে যায়। রাষ্ট্রপতি যখন বক্তব্য দিচ্ছেন, এটা একটা খারাপ ব্যক্তি হিসেবে বক্তব্য বা ভালো ব্যক্তি হিসেবে এই জাজমেন্ট করবার কোনো সুযোগ থাকছে না। কারণ রাষ্ট্রপতি একটা আলংকারিক পদ, সাংবিধানিক পদ। তিনি যেখানেই থাকবেন না কেন, যেই প্রক্রিয়াতেই সেটা নির্বাচিত হোক না কেন, নির্বাচিত তো হয়েছেন, তারপরে কিন্তু সেই রাজনৈতিক সংস্কৃতিটা আমাদের এখানে তৈরি হয় নাই। আমরা কিন্তু আমাদের বিরোধী লোক দেখে তাকে আমরা খারাপ লোক বলছি। খারাপ বা ভালো যে বাটখারা, এই মাপতে গেলে শেষ পর্যন্ত তো সংসদই খালি হয়ে যাবে। তো সেই আলাপে পরে আসছি যে সংসদের খারাপ ভালোর ব্যাপারগুলো। ভাই বললেন যে চুপ্পু এবং হাসিনার যে সংলাপ, এই যে আপনি দেখুন, আমরা কি আর কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে ডাকনামে ডাকি? কেন এই ভদ্রলোকের আমরা ডাকনামে ডাকি? তার কোনো কিছুই আমাদের ভালো লাগে না। এই সব ছোট ছোট ছাত্ররাও কিন্তু তার ডাকনামে ডেকে মিছিল করছে। তো এই যে আপনি যখন একজনকে একদম এই জায়গায় ফেলে দেবেন যে তার সাথে আপনি কোনো রকম আলাপই করবেন না, পয়েন্ট অফ নো রিটার্ন, তখন আপনার কিন্তু দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের সন্দেহ দেখা দেবে। অন্তর্বর্তীকালীন সরকার তার সাথে কি আচরণ করেছে, এই আমাদের যে প্রধান উপদেষ্টা ছিলেন, তারা ক্ষমতার অনেক ভারসাম্য তৈরি করার জন্য 11টি সংস্কার কমিশন তৈরি করলেন। তো দাতব্য গৃহ হইতে শুরু হয়, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তার হোমে আমরা কি দেখেছি? তিনি কি এই এতবার বিদেশে গিয়েছেন, নিঃশ্বাসে নিঃশ্বাসে প্রশ্বাসে তিনি দেশ বিদেশ করেছেন, একবারও তো তিনি রাষ্ট্রপতির সাথে দেখা করেননি। কেন? তা খারাপ লোক বলে?
খারাপ লোকের দায়িত্ব তো আপনার নেবার কথা নয়। এ তো রাষ্ট্রই রাষ্ট্রপতি বানিয়েছে, যখন যে কাজ করে। এখন যিনি রাষ্ট্রপতি হবেন, আমার আপনার দায়িত্ব তাকে সম্মান করা, কারণ এটাই সংবিধান, এবং সংবিধান মেনে আমাদের চলতে হবে জাতির নাগরিক হিসেবে। কাজে আপনারা সুবিধা মতো এখন বলতেছেন যে গণ অভ্যুত্থান তো সংবিধান মতো হয়নি। গণ অভ্যুত্থান সংবিধান মতো হয়েছে বলেই আপনারা সংবিধানের আওতায় গিয়ে শপথ করেছেন, নাহলে তো শহীদ মিনারে চলে যেতেন। কারণ সংবিধান মেনেই হয়ে যায়। আপনি যখন 10 বছরের এরশাদের সময় আন্দোলন হয়নি, তখন তো আওয়ামী লীগ, বিএনপি, জামাত একসাথে আন্দোলন করেছে 10 বছর। সেই 10 বছর আন্দোলন করে 6ই ডিসেম্বর 1990 এরশাদের পতন হয়। তো সেটা যদি গণ অভ্যুত্থান হয়ে থাকে, এই 24-এর গণ অভ্যুত্থান ওইভাবেই হয়েছে, এবং এটাই 36 দিনে হয়নি। ওই 15 বছরের আন্দোলন গিয়ে কোটা বিরোধীর সাথে সংযুক্ত হয়েছে। আজকে যে ভারতের উদাহরণ দিলেন ভাই, যে ভারতে তো শিক্ষামন্ত্রী পদত্যাগ করে ফেললেন, লোক ইত্যাদি, এগুলো তো আপনারা জানেন সবই, ওগুলোতে আর আলাপে যাচ্ছি না। এখন আসুন, এই যে নির্বাচনকে নিজেদের মতো করে তোলা এবং রাজনীতিতে একটা শক্তিকে বসিয়ে দেওয়া, যেটা অন্তর্বর্তীকালীন সরকার 18 মাস ধরে করেছে। তারা একটা বিরোধী দলকে চেয়েছে যে সরকারি ক্ষমতা দিতে, উগ্রবাদী যে সাম্প্রদায়িক শক্তিটাকে তারা সরকারেই বসিয়ে দিতে চেয়েছিল। সেটা নানান রকম কাণ্ড কারখানা আমরা দেখেছি। আমরা 32 নম্বর ভাঙতে দেখেছি। আমি তো বললাম যে শেখ হাসিনা স্বৈরাচারী সরকারে পরিণত হয়েছিল, কিন্তু তাই বলে কি 32 নম্বর ভেঙে দেওয়াটা কি ঠিক কাজ হয়েছে? আপনি যার জন্য যে শাস্তি সেটা দেন। আপনি আমাদের ইতিহাস ঐতিহ্য ভেঙে দিবেন কেন? আপনি মুক্তিযুদ্ধের ভাস্কর্য সরকার ভাঙলো, মাজার ভাঙলো, মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে বিতর্ক করলো, এগুলো কেন? এটা কি কোনো কার্যকারণ ছাড়া? এটাই ওই সাম্প্রদায়িক শক্তিকে উস্কানি দেবার জন্য, পৃষ্ঠপোষকতা করবার জন্য। আপনার যেই মাঠ তারা তৈরি করেছে, সেই মাঠ 3 থেকে 6% ভোট 36% ভোটে পরিণত হয়ে গেছে। এবং সেই জায়গায় আমরা যে 72-এর সংবিধানের কথা আমরা বলি, আপনার যে জুলাই সনদের কথা বলা হয়েছে, সেখানের ভূমিকাতেও আপনার পাকিস্তান বাহিনী হয়ে গেছে হানাদার বাহিনী। এটা তো ওই সরকারের হাতে হয়েছে। মুক্তিযুদ্ধ হয়েছে প্রতিরোধ যুদ্ধ। তা কাজেই সবকিছু মিলে কেন এই পারম্পর্যের জায়গাটা মানছি না, সেটার উত্তর হলো এইটা, যে সাম্প্রদায়িক শক্তি মাঝখানে আলু পোড়া দিতে শুরু করেছিল। আমাদের চাওয়াটা কি গণতন্ত্রের কাছে, আমাদের চাওয়াটা কি রাষ্ট্রের কাছে? আরেকটি একদম উপযুক্ত নির্বাচন, গণতান্ত্রিক নির্বাচন। সেটা সরকারকে যেভাবে জবাবদিহিতা করতে হবে, বিরোধী দলকেও কিন্তু জবাবদিহিতা অবশ্যই করতে হবে। আপনারা সংসদের ভিতরে কি আচরণ করছেন, সংসদের বাইরে কি আচরণ করছেন? আপনারা কেউ আওয়ামী লীগের মধ্যে গুপ্ত হয়ে ধরা পড়ছেন, কেউ বিএনপির মধ্যে ধরা পড়ছেন, কেউ শিবিরের মধ্যে ছাত্রলীগ হয়ে ধরা পড়ছেন, কেউ আবার হোটেলেও ধরা পড়ছেন। কাজেই জনগণকে এগুলো দেখছে না। কাজে আপনাদের সকল দক্ষতা, অদক্ষতা, নানান রকম কার্যকলাপ সবকিছুই বিবেচনা করবেন। আমরা এটাই চেয়েছি রাজনৈতিক দলগুলো কাছে, যে আপনারা জবাবদিহি করুন। আগামীতে অবশ্যই আমরা 24-এর যে গণ অভ্যুত্থান উত্তর বাংলাদেশ, সেখানে আমরা কেউ আইন নিজের হাতে তুলে নেবে, মব সন্ত্রাস করবে, একটু জানতে চাই যে মানে আমরা চাই না। সংসদ তো 2টি অধিবেশন শেষ হয়েছে, সংসদের ভেতরে এবং বাইরে আসলে বিরোধী দলের অবস্থানটা কি, মানে কি দেখছেন? লেজে গোবরে বিরোধী দল দেখতে পাচ্ছি। যে বিরোধী দল উপযুক্ত যুক্তি দিতে পারে না, তারা আহ্লাদে আটখানা হয়ে আছেন যে আমরা একটা বিরাট আসন পেয়ে গেছি। এই বিরাট আসন কিন্তু মানে ক্ষণস্থায়ী। আপনাকে 5 বছর পর পর জনগণের সামনে যেতে হবে, আপনাকে আপনার যোগ্যতা প্রমাণ করতে হবে। বাজেট অধিবেশন হলো, আপনি বিরোধী দলের পক্ষে কজন সরব তার্কিক দেখেছেন যে সরকারকে যুক্তি দিয়ে একদম ধরে বলতে পারেন যে আপনারা এই কাজটি কেন করছেন? আজকে বিএনপি 11টি পদে তার দলীয় ব্যক্তিদেরকে বসিয়ে দিয়েছে, আপনার ডিসিক থেকে শুরু করে এই ধরনের পদায়ন। এই ঘটনা কিন্তু আওয়ামী লীগের আমলেও দেখি নাই। একেবারে তারা কিন্তু আমলাদেরকে দিয়েই আমলাতন্ত্র চালানোর চেষ্টা করেছে। আমরা যেরকম বলতে চাচ্ছি যে রাজনীতিবিদরা রাজনীতি করবে, আমলাতন্ত্র কিন্তু আমলাতন্ত্র চর্চা করবে। আমলাতন্ত্র যদি আবার রাজনীতিবিদরা তাহলে তো আসলে কারো কোনো জায়গা থাকতে না, লেজে খবর। এগুলো নিয়ে কিন্তু বিরোধী দল কথা বলছে না। বিরোধী দল কিন্তু শুধু কথা বলছে যে সাংবিধানিক সংস্কার নিয়ে, ওই যে উচ্চকক্ষে আরো 100 আসন দরকার। আপনার এরকম একটা দরিদ্র দেশ আমাদের, সেখানে এই 300 জনের বেতন, গাড়ি, বাড়ি ইত্যাদি আহ্লাদ তৈরি করতেই তো আমাদের দেশের করের টাকা সব চলে যাচ্ছে, আমাদের সব মানুষের টাকা। আপনার আরো 100 সদস্য কেন লাগবে? আপনারা এইটুকুই কাজ আগে করুন না, দক্ষতা এবং যোগ্যতার পরিচয় দেন না, এই হোটেল টোটেল বাদ দেন না, এইসব বাদ দিয়ে যার যা কাজ আইন প্রণয়ন সেটাই করুন না। সেগুলা বাদ দিয়ে আপনারা সারাদিন সরকারকে ফ্যাসিবাদ বলে ফেলছেন। কোন জায়গায় ফ্যাসিবাদ হয়ে উঠছে ধরুন না সেইখানে, এবং সেখানে বলুন যে ভাই এই কাজটি আপনারা কেন করছেন। আপনারা গুম কমিশন করছেন না, আপনারা মানবাধিকার কমিশন বাদ দিচ্ছেন। এইগুলো নিয়ে আপনারা কথা বলুন এবং কার্যকর পদক্ষেপ নিন। ধন্যবাদ।